নমস্কার, সবাই কেমন আছেন? আজ আবারও নতুন একটি ব্লগ নিয়ে আমি অরিজিতা আপনাদের সামনে হাজির হলাম। আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আপনাদের ভালোবাসা আশীর্বাদে খুব ভালো আছি। অস্ট্রিয়া ভ্রমণের একদম শেষে এসে উপস্থিত হয়েছি। আর এদিকে ভিয়েনা ভ্রমণের প্রথম পর্ব আপনাদের সঙ্গে শেয়ার করে আজ চলে এসেছি ভিয়েনা শহরের দ্বিতীয় পর্বটি আপনাদের সঙ্গে শেয়ার করতে। তবে এই পর্বে আমরা প্রথমেই গেছিলাম এখানকার যে সুন্দর রাজবাড়িটি রয়েছে সেটা ঘুরে দেখার জন্যে, অর্থাৎ এটাকে বলা হয় হফবর্গ কাসেল। তবে দুর্ভাগ্যবশত হফবর্গ কাসেলটা আমরা যখন গিয়ে পৌঁছই তার 3 ঘন্টা পর খুলবে, অর্থাৎ তখন সেই মুহূর্তে বন্ধ থাকার জন্যে ভিতরটা আর ঘুরে দেখতে পারিনি। হফবর্গ ক্যাসেল তার সঙ্গে সিসি মিউজিয়াম, এই দুটি জায়গা কিন্তু অস্ট্রিয়ার খুব ইম্পর্টেন্ট দুটো জায়গা, যে দুটো ঘুরে দেখাটা অত্যাবশ্যক। তাই এই দুটি জায়গা কিন্তু আমরা এখানে এসেও দেখে উঠতে পারিনি। যাই হোক, সেইটুকুর দিকে মন খারাপ না করে আমরা বরং এগিয়ে চলি হফবর্গ ক্যাসেলের বাইরের পোর্শনটা আপনাদের দেখানোর জন্যে। তবে এই হফবর্গ ক্যাসেলের সামনে আমার মনে হচ্ছিল যে আমি কোথাও যেন কলকাতা ভিক্টোরিয়া মেমোরিয়ালের সামনে চলে এসেছি। তার কারণটা আপনারা একটু পরেই বুঝতে পারবেন। আসলে এখানকার রাস্তাঘাটে প্রচুর পরিমাণে ঘোড়ার গাড়ি চলছে। আর দেখুন সামনের এই ব্লু কালারের টুম দেওয়া এই যে বড় হফবর্গ ক্যাসেলটা দেখতে কিন্তু কতকটা আমাদের ভিক্টোরিয়া মেমোরিয়ালের মতন লাগছে না কলকাতার? আর এত সুন্দর লাগছে দেখতে বাইরেটা, আমি তো সন্দীপনকে বারবারই বলছিলাম দেখুন কেন বললাম ভিক্টোরিয়া মেমোরিয়াল, দেখুন এখনই বুঝতে পারবেন। আর জিনিসটা এত সুন্দর। তবে এই কাসেলটা কিন্তু নির্মিত হয়েছিল প্রায় 13 শতকে। এখন এটি কিন্তু প্রাক্তন কাসেল, নতুন একটি কাসেল তৈরি করা হয়েছে। তবে এই প্রাক্তন ক্যাসেলটি এত সৌন্দর্য, সেটির টানেই কিন্তু এখানে মানুষ ছুটে আসে দেখার জন্য। দেখুন কি সুন্দর লাগছে না, যেন একদম ভিক্টোরিয়া মেমোরিয়াল হয়, তার সামনে দিয়ে ঘোড়ার গাড়ি যাচ্ছে আর মানুষ সেই ঘোড়ার গাড়ি চেপে শহরটা ঘুরতে বেরিয়েছে। আসলে যতই আমরা দেশের বাইরে থাকি না কেন, দেশের টান এতটাই গভীর থাকে আমাদের যে কোনো কিছু যদি আমাদের দেশের জিনিসের সাথে মেলে তখনই আমরা ভাবতে আরম্ভ করি যে দেশেও আমাদের এই জিনিসটা এরকমভাবে চলে, এরকমভাবে আমরা ঘুরে দেখি। যাই হোক, চলুন একটু ভিতরের দিকটা যাই। টিকিট তো কাটতে হয়, এখানে টিকিট কেটে ভিতরে যেতে হয়। পার টিকিট 53 ইউরোর মতন পড়ে এই প্যালেসটা। আর তার সঙ্গে একটা মিউজিয়াম আছে, দুটো ঘুরে দেখতে ভারতীয় টাকায় 4790 টাকার মতন পড়ে। তবে এই সিসি মিউজিয়াম আর এই কাসেলটা বন্ধ থাকার জন্য পাশেই যে বড় চার্চটি দেখছেন সেটি কিন্তু অনেক পুরনো চার্চ, ওটির ভিতর ঘুরে একটু দেখব। এখানে না অনেক বড় বড় রোমান ক্যাথলিক রয়েছে যেগুলো অনেক পুরনো, আর সেগুলো না দেখার মতন সুন্দর। অনেক বড় বড় আর্টিস্ট যারা রয়েছেন তাদের হাতের সুন্দর ছোঁয়া এই সমস্ত ক্যাথলিক চার্চের মধ্যে রয়েছে। তাই চলুন এখন ভিতরে ঢুকে দেখি যে কখন খুলবে, আর টিকিটটা যদি পেয়ে যাই তাহলে ভিতরটা দেখব। দেখছেন বাইরের দালানগুলো কি সুন্দর তৈরি করে রাখা রয়েছে। এত 13 শতকের পূর্ণ একটা কাসেল, পুরনো, যেটাকে বলা হয় অস্ট্রিয়ার হফবার্গ মানে রাজবংশের প্রাক্তন প্রধান রাজপ্রাসাদ। তবে বাইরেটাই এত সুন্দর যে ভিতরটা না ঢুকে দেখতে পারার আফসোসটা খুব একটা হচ্ছিল না। বাইরের এই বিশাল বড় দরজা এবং দেওয়ালের গায়ে এত সুন্দর কারুকাজ, মনোমুগ্ধ হয়ে যাচ্ছিলাম দেখে একদম। আর মাঝে মধ্যেই একটি করে ঘোড়ার গাড়ি পাশ দিয়ে যাচ্ছে, সেটা দেখে তো আরও অনেক অনেক বেশি ভালো লাগছিল। দেখুন কি সুন্দর অপূর্ব কাজ করা। রাজপ্রাসাদে একসময় কিন্তু রাজা তার পরিবারকে নিয়ে কিন্তু বসবাস করত। এখন আর সেই রকম ব্যবস্থাপনা নেই, তবে এটি এখন মিউজিয়ামে পরিণত হয়েছে। না, ভিতরে গিয়ে জানতে পারলাম যে এখন কোনো মতেই এই রাজপরিবারের দরজা খুলবে না। এখন প্রায় 3 থেকে 3.5 ঘন্টা পরে ভিতরে ক্লিনিং চলছে, সেটা কমপ্লিট হলে তারপরে কিন্তু আবার টিকিট বুকিং স্টার্ট হবে। আর আমাদের হাতে অগত্যা এখন সময়ও নেই, আমাদের আজই ফ্লাইট ফেরার, তাই তাড়াহুড়ো থাকার জন্য এটা আর আমাদের দেখা হয়নি। তবে মন খারাপ করব না, কারণ বাইরে থেকে দেখেও কিন্তু বেশ ভালোই লেগেছে। চলুন পাশের ওই সুন্দর রোমান ক্যাথিড্রালটা ঘুরে দেখে আসি, ওটাও অনেক পুরনো, প্রায় 11 শতকের। তবে এই ক্যাথিড্রালটার মধ্যে আসার আরও একটি কারণ রয়েছে, আপনাদের ঘুরিয়ে দেখাতে দেখাতে বলছি। তবে ভিতরে ঢুকেই দেখুন কি সুন্দর মোমবাতিগুলো, মোমবাতির ওপরে না দারুণ সুন্দর একটা কভার করা আছে জানেন, আর ভিতরে মোমবাতিটা আছে, তাই মোমবাতিটা গলে কভারগুলোর ওপরেও পড়বে না, সুন্দরভাবে এইগুলো জ্বলতে থাকবে। আর যখন সলতেটা পুড়ে যাবে আপনি থেকে বন্ধ হয়ে যাবে।
আর দেখুন এখানকার ক্যাথিড্রালগুলোর মধ্যে আলাদাই একটা শান্তি আছে। ভিতরে ঢুকলে এত সুন্দর লাগে, পরপর পরপর চেয়ার পাতা, যতক্ষণ খুশি আপনি চেয়ারে বসে ঠাকুরের কাছে প্রার্থনা করতে পারেন, একটু বসে নিজের মনে মনে দুটো কথা বলতে পারেন। এত সুন্দর চারপাশটা, আর এত ঠান্ডা ভিতরটায়। আসলে বহু পুরনো তো, এখানকার দেওয়ালগুলো একেবারে চুনাপাথরের মোটা মোটা থাম দিয়ে তৈরি, তাই ভিতরটা এত সুন্দর ঠান্ডা। এই চার্চের নাম হলো সেন্ট পিটার ক্যাথলিক চার্চ। এই এখানকার চার্চগুলিকে বলা হয় কির্চে। অ্যাকচুয়ালি সুইডিশ ভাষায় চার্চকে বলা হয় শিরকান, আর জার্মান ভাষায় চার্চকে বলা হয় কির্চে। আর একদম সামনে থেকে এসে দেখুন সাদার মধ্যে এই গোল্ডেন কালারের এই যে ডিজাইনটা সুন্দর করে করা রয়েছে, এটার জন্যে আরও কিন্তু বেশ আকর্ষণীয় দেখতে লাগছে এই জায়গাটা। তবে চলুন আরও একটা সুন্দর ক্যাথিড্রাল চার্চ আপনাদেরকে দেখাবো। তার আগে এই চার্চের আকর্ষণীয় সবচেয়ে যে সুন্দর জায়গাটা, সেটা দেখার আগে আমিও ঠাকুরের উদ্দেশ্যে একটা ছোট্ট ক্যান্ডেল জ্বালিয়ে নিজের মনের কথাটা জানিয়ে যাই। এই শিরকানগুলি বা কির্চেগুলির মধ্যে প্রবেশ করার জন্য কোনো প্রবেশ মূল্য তো দিতেই হয় না। সাথে এখানে সাধারণ মানুষের জন্য প্রচুর মোমবাতি রাখা থাকে, চাইলেই আপনি একটা মোমবাতি নিয়ে জ্বালিয়ে ঠাকুরের উদ্দেশ্যে প্রার্থনা করতে পারেন। তার জন্য কোনো টাকা পয়সার দরকার পড়ে না। তবে যদি আপনার মন সায় দেয় তাহলে আপনি সেখানে 1 ইউরো দিতেই পারেন। আর এই চার্চের সবথেকে আকর্ষণীয় জায়গা হলো এই জায়গাটি। এটি বহু প্রাচীন। আপনাদের এখন যে শিরকানের পোর্শনটা ঘুরিয়ে দেখালাম সেটা কিন্তু নবনির্মিত, প্রায় ওই 2000 সাল নাগাদ তৈরি করা হয়েছে। কিন্তু এই জায়গাটা এত 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 পুরনো যে চার্চের থেকে একদম আলাদাভাবে সুন্দর করে সংরক্ষণ করে রাখা রয়েছে, যাতে মানুষ সেই তখনকারের সময়ের যে চার্চ, সেই চার্চের ছোঁয়া বা সেই তখনকারের সময়কারের চার্চের যে পুরনো গন্ধ, তখনকার দিনের চেয়ার টেবিল জানলাটা পর্যন্ত কত সুন্দর করে সংরক্ষণ করে রাখা। তাই এই জায়গাটাকে একেবারে অন্য রকম দেখতে লাগছে পুরো চার্চটার থেকে। দেখছেন কি সুন্দর এই জায়গাটা, প্রচুর পুরনো একটা জায়গা। তাই এই জায়গাটায় ঢোকার আগেই কিন্তু এরকম সুন্দর একটা গেট, আর গেটের ওপরে ঝুলতে থাকা একটা সুন্দর লেখা আপনারা পাবেন, যেটা পড়লেই জানতে পারবেন এটা ঠিক কতখানি পুরনো। এই যে জায়গাটি এখন আপনারা দেখছেন, এই পোর্শনটা সম্পূর্ণ চার্চের থেকে আলাদা করে রাখা রয়েছে। এই জায়গাটা হচ্ছে 1220 সালের, মানে 13th সেঞ্চুরির এই জায়গাটাকে এইভাবে সংরক্ষণ করে রাখা রয়েছে চার্চের থেকে একদম আলাদাভাবে। এই যে বসার চেয়ার, তারপরে এখানে ঠাকুরের যে মূর্তি, এই যে এগুলো সমস্ত কিছু 1220 সালের 13th সেঞ্চুরি জিনিস এখনও ঠিক এইভাবে এত সুন্দর করে সংরক্ষণ করে রাখা রয়েছে এই চার্চের মধ্যে। এই ক্যাথিড্রালটি স্পেশাল এই জায়গাটিকে দেখার জন্যই কিন্তু বহু মানুষ এই জায়গাটি ভিজিট করছেন। তবে চলুন হাতে বেশিক্ষণ সময় যেহেতু নেই, আরও একটা সুন্দর ক্যাথিড্রাল চার্চ আপনাদের সঙ্গে শেয়ার করি। এই জায়গাটার নাম স্টিফেন প্লাটস। জায়গাটা একদম গোলক ধাঁধার মতন, আপনি যে রাস্তা ধরেই যান না কেন একদম শহরের মিডিল পয়েন্টে এসে উপস্থিত হবেন। আর শহরের মাঝখানে অবস্থিত এই সুন্দর চার্চটি, এটি সেন্ট স্টিফেন ক্যাথিড্রাল মেন চার্চ। আর এই চার্চটি প্রায় নির্মাণ করা হয় 1137 সালে, মানে 12 শতকের প্রায় শেষ দিকে। আর জানেন এই চার্চটার ভিতরে যাওয়ার আরেকটা প্রধান কারণ হচ্ছে, বাইরে থেকে দেখে বোঝা না গেলেও এর ভিতরটা কিন্তু একদম চোখ ধাঁধিয়ে যাওয়ার মতন সুন্দর। ফরাসি অনেক আপনার যারা খুব সুন্দর আঁকেন আর কি, চিত্রশিল্পী এই ভিতরকার নকশার ডিজাইনটি তৈরি করেছেন। ভেতরটা এত সুন্দর পেন্টিং করা রয়েছে ভিতরটা, যা দেখে মনে হবে প্রতিটি কোনায় কোনায় ক্যামেরাবন্দি করতে। তার আগে এই মোমবাতিগুলো দেখে আমার এত ভালো লাগছে, সব মোমবাতি একসঙ্গে জ্বলছে, প্রতিটি মানুষ তার মনের কথা জানিয়ে ঈশ্বরের কাছে প্রার্থনা করে একটি করে মোমবাতি জ্বালাচ্ছে। আর ভিতরকার আবহটা এত শান্ত, এত স্নিগ্ধ যে প্রতিটা ক্যাথিড্রালের ভিতরে ঢুকেই অনেকটা করে সময় প্রায় ওখানেই ব্যয় করে ফেলছি, বসে থাকছি কিছুক্ষণ, ভালো লাগছে, মনটা মনে হচ্ছে শান্তি মিলছে অনেকটা। দেখছেন প্রতিটা দেওয়ালের মধ্যে কি সুন্দর রঙের কারুকার্য, এগুলো কিন্তু সম্পূর্ণ হাতে আঁকা রয়েছে।
এই চার্চের মধ্যে কিন্তু বিশাল একটা বড় কাঠামো রয়েছে, যে কাঠামোর ওপর যীশু খ্রিস্টের ওই যে কাঠের ক্রুশ চিহ্নটা ওটা করা রয়েছে, সেটা একেবারে সামনে রয়েছে। তো ওই কাঠামোটা তৈরি করতে নাকি প্রায় 1 শতাব্দী সময় লেগেছিল। আর বিশ্বের যত বড় বড় এরকম কাঠামো রয়েছে ক্যাথিড্রালের মধ্যে, সেই বিশ্বের বড় 4টে কাঠামোর মধ্যে একটি হলো এই ক্যাথিড্রালের মধ্যে রয়েছে। এই সমস্ত ক্যাথিড্রালগুলোর মধ্যে মেন অ্যাট্রাকশান যেগুলো, সেগুলো এখানকার আর্ট ওয়ার্কগুলো, তারপর স্ট্যাচু, তারপর এই যে ওপরের যে চাঁদোয়াটা দেখালাম, ওই টুমের মধ্যে আঁকা বিভিন্ন সুন্দর ইতিহাসের কথা, এত সুন্দর সুন্দর রং তুলি দিয়ে আঁকা ভিতরকার নকশাগুলো। আর তাছাড়াও এই চার্চের মধ্যে এক একটা কিন্তু থিম রয়েছে, কোনোটা সাদার সাথে গোল্ডেন, এটা দেখুন এটা হচ্ছে আপনার সিলভার কালারের সাথে খানিকটা গোল্ডেনকে মিক্স আপ করা হয়েছে। ভিতরে লাইটের এক একটা জায়গা লাইট দিয়ে হাইলাইট করা রয়েছে। কী যে সুন্দর লাগছিল ভিতরের পরিবেশটা, তেমনই সুগন্ধি, এখানে ধূপ চলছে ভিতরে যাতে গন্ধটা বা পরিবেশটা আরও বেশি শান্ত স্নিগ্ধ লাগে। খুব সুন্দর দেখলাম এই ক্যাথিড্রালটা, সত্যি ভীষণ ভীষণ সুন্দর। এর সত্যি সৌন্দর্য একদম মনোমুগ্ধ করার মতন। একদম সামনেটা এসে একটা ছোট্ট ভিডিও আপনাদের জন্য করে নিলাম। তবে এই সব ক্যাথিড্রালে কিন্তু ভিডিও করা অ্যালাউড নয়, এখানে ঢুকে কিন্তু অবশ্যই জিজ্ঞাসাবাদ করে ভিডিও করাটা খুব দরকার। চলুন, এখন প্রচণ্ড জোর খিদে পাচ্ছে, আর এদিক ওদিক না দাঁড়িয়ে এখানকার রাস্তাঘাটগুলো একটু ঘুরে দেখতে দেখতে খোঁজ করব একটা ভালো খাবারের দোকানের, কারণ দুপুরের লাঞ্চটা আজকে বাইরেই সারতে হবে। তবে এই শহরের চারপাশটা ঘুরে দেখতে দেখতে এখানকার যে কোনো আবাসন বা হয়তো কোনো সরকারি দপ্তরের দেওয়ালগুলির মধ্যে এরকম নকশা আপনারা দেখতে পাবেন, যেটা এই শহরের বহু প্রাচীন ইতিহাসের কথা কিন্তু বলে। তাই ভিয়েনা শহরে ঘুরতে ঘুরতে আমরা খোঁজ করে চলেছি একটি সুন্দর খাবারের দোকানের, আর প্রায় সেটির খোঁজ পেয়েই গেছি। একটি পিৎজার দোকান পেয়েছি, সেখান থেকে অল্প স্বল্প কিছু খেয়ে নেব। তবে শহরটা ঘুরে দেখতে খুব ভালো লাগছে। অস্ট্রিয়ার ভিতরের দিকে ছিলাম যেহেতু, সালজবার্গে ঠান্ডা অনেকটাই ছিল, তবে ভিয়েনাতে কিন্তু ঠান্ডার দাপটটা অনেকটাই কম, সেই জন্য এত সুন্দর মনোরম ওয়েদারে হাঁটতে খুব ভালো লাগছে। এখানে যেহেতু সামারটা প্রায় এসেই পড়েছে, স্প্রিং টাইম চলছে, গরমের তাপমাত্রাও একটু বেড়ে গেছে, তাই রেস্টুরেন্টগুলো সবই কিন্তু বাইরে সমস্ত চেয়ার টেবিল পেতে দিয়েছে, যাতে পর্যটকরা বাইরে বসেই খাওয়া দাওয়াটা সেরে নিতে পারে। আর মাঝে মধ্যেই ওই ঘোড়ার গাড়ির টুংটাং শব্দটা কিন্তু বেশ ভালো লাগছে। হাঁটতে হাঁটতে ঘুরে দেখছি এই গোটা স্টিফেন প্লাটসটা। তবে চলুন, সন্দীপন আবার ওই দিকটা চলে গেছে। এই জায়গাটা এতটাই গোলক ধাঁধা যে ও হারিয়ে গেলে আমি নিজেও হারিয়ে যাব। ওর হাতেই ম্যাপটা রয়েছে। আর এখন এসে পড়েছি একটি দোকানে, সেই দোকানে এসে বসে আমরাও বাইরেটাতেই বসেছি। হাঁটতে হাঁটতে প্রায় গরম লেগে গেছে। দোকানটির নাম হলো হাংরি গাই। এটা আমরা গুগল ম্যাপ থেকেই খুঁজে খুঁজে বের করলাম। আর এই দোকানে এসে আমরা অর্ডার করেছি একটা শর্মা রোল, আর তার সাথে সন্দীপন বোধহয় একটা কিছু র্যাপ টাইপের নিয়েছে। ব্যাস এই দুটো জিনিসই আপাতত খাওয়া দাওয়া করে তারপরে সোজা যাব হোটেলে, কারণ হোটেল থেকে লাগেজ নিয়ে যেতে হবে এয়ারপোর্টের উদ্দেশ্যে। এয়ারপোর্টে গিয়ে প্রচুর কাজ রয়েছে, আর সবটাই নিজেদেরকে করতে হবে সময়ের মধ্যে। চলুন এখন খাওয়া দাওয়াটা সেরে আর হোটেলের পথে হাঁটা দিই। আর ভিডিওটাও আজকে আমি এখানেই শেষ করছি। আর এই বাকি অংশটুকু অস্ট্রিয়া ভ্রমণের আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু ছোট্ট একটা কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধুবান্ধবের সঙ্গে ভিডিওগুলো অবশ্যই শেয়ার করে নেবেন। সবাই খুব ভালো থাকবেন, সাবধানে থাকবেন। আমি খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন আরও একটি সুন্দর ব্লগের সঙ্গে। তবে অস্ট্রিয়া ভ্রমণের পর্বগুলি এখানেই শেষ করলাম। এরপরে আমরা ফিরবো গথেনবার্গ। আবারও আপনাদের সঙ্গে শেয়ার করব আমাদের সুইডেনের প্রতিদিনকার জীবনযাপনগুলি, এবং তার সাথে সাথে থাকবে অবশ্যই আমাদের ভ্রমণের এই সমস্ত ব্লগ। সবাই খুব ভালো থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন আরও একটি সুন্দর ব্লগের সঙ্গে। হ্যাঁ, এই ভিডিওটি যদি আপনারা আমার ফেসবুক পেজে দেখে থাকেন, পেজটি কিন্তু অবশ্যই ফলো করে নিতে ভুলবেন না। আজকের মতন বিদায় নিলাম।